টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব একটি চড়ুই পাখি, এই কবিতাটির ওপর সব রকমের প্রশ্নোত্তর। এই কবিতাটির ওপর যত রকমের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তবে তোমরা নিশ্চয়ই বাড়িতে, স্কুলে বা গৃহশিক্ষকের কাছে এই কবিতাটা এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই কবিতাটির ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই কবিতাটির ওপর বানানো ভিডিওগুলো দেখে নিলে তোমাদের এই কবিতাটির কনসেপ্ট ক্লিয়ার হবে। আর কোনো বিষয় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে প্রশ্নোত্তর করা কোনো ব্যাপার না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই কবিতাটি পড়া। এখন এই কবিতাটির ওপর কত রকমের প্রশ্ন হতে পারে তা দেখে নেব আমরা পরবর্তী স্লাইডে। দেখো, চলে এসেছি পরবর্তী স্লাইড। প্রথমেই লেখা আছে বহু বিকল্পীয় প্রশ্নাবলী, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকছে 1, যেখানে তোমাদের 3টে কি 4টে অপশনের মধ্যে রাইট অপশনটা চুজ করতে হচ্ছে। এরপরে থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী বা ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যারও প্রশ্নমান থাকছে 1। ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকছে 1। এরপরে আসছে ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নাবলী, যার প্রশ্নমান থাকছে 2 অথবা 3, অর্থাৎ যেগুলো পড়ছে এসএকিউ এর মধ্যে, শর্ট আনসার কোয়েশ্চেনের মধ্যে, যার প্রশ্নমান থাকছে 2 অথবা 3, যেখানে তোমাদেরকে 3 থেকে 4টে বাক্যে উত্তর সম্পূর্ণ করতে হচ্ছে। এরপরে থাকছে হাতে কলমে। হাতে কলমে হলো তোমাদের এই কবিতাটি যখন পড়া হয়ে যাচ্ছে তখন এই কবিতাটির ওপর থেকে কিছু বইয়েই দেখবে প্রশ্ন রয়েছে, সেই বইয়ের প্রশ্ন এবং ব্যাকরণেরও কিছু অংশ রয়েছে, সেই সমস্তটা সলভ করে দেওয়া হচ্ছে আমাদের হাতে কলমে অংশটার মধ্যে। তাহলে তোমরা এই পাচ্ছ এমসিকিউ 1 নম্বর, ভিএসএকিউ 1 নম্বর, অর্থাৎ একটা কথায় উত্তর দিচ্ছ। ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত, যেটা শর্ট আনসার কোয়েশ্চেনের মধ্যে পড়ছে, সেটা থাকছে 2 এবং 3 নম্বর। এরপরে লাস্টে থাকছে হাতে কলমে। আমরা চলে যাব বহু বিকল্পীয় প্রশ্নতে। তবে বহু বিকল্পীয় প্রশ্নতে ঢোকার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে নেব যে এই ভিডিও যে টাইমলাইন অংশ, সেই টাইমলাইন অংশে তোমরা এমসিকিউ হোক, ভিএসএকিউ হোক, এসএকিউ হোক বা হাতে কলমে, যার যে প্রশ্নটা দরকার সেই প্রশ্নটা খুঁজে পেয়ে যেতে পারো। এটা তোমাদেরই সুবিধার জন্য করা হয়েছে। আমরা চলে যাব পরের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এর প্রথম প্রশ্ন। এমসিকিউ এর প্রথম প্রশ্নে লেখা আছে, দেখো 1 নম্বরে, একটি চড়ুই পাখি কবিতাটির রচয়িতা হলেন। একটি চড়ুই পাখি কবিতাটি কে লিখছেন? ক তারাপদ রায়, খতে আছে তারাপদ মুখোপাধ্যায়, গতে আছে জয় গোস্বামী, ঘতে আছে নজরুল ইসলাম। আমরা সবাই জানি একটি চড়ুই পাখি কবিতাটি লিখছেন তারাপদ রায়। সঠিক উত্তর অপশন ক। এরপরে আসছি 2 নম্বর প্রশ্ন। তারাপদ রায়ের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, তারাপদ রায়ের প্রথম কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? ক 1960 খ্রিস্টাব্দে, খ 1966 খ্রিস্টাব্দে, গ 1961 খ্রিস্টাব্দে, ঘতে আছে 1954 খ্রিস্টাব্দে। এটি তারাপদ রায়ের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1960 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর অপশন ক। আমি যখন এই প্রশ্নগুলো আলোচনা করছি তখন তোমরা কি করবে, আমার সাথে সাথে এমসিকিউতে কে কত পাচ্ছ সেটা কাউন্ট করো, আর কাউন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে। চলে যাচ্ছি প্রশ্ন 3-এ লেখা আছে, তারাপদ রায় যেসব পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে একটির নাম হলো। ক শিরোমণি পুরস্কার, খতে আছে জ্যোতির্ময়ী পুরস্কার, গতে জগত্তারিণী পুরস্কার, ঘতে জ্ঞান পুরস্কার। তিনি পেয়েছিলেন শিরোমণি পুরস্কার। সঠিক উত্তর এখানেও অপশন ক।
4 নম্বর প্রশ্নে আসলাম, চতুর চড়াই বাসা বাঁধে। চতুর চড়াই কোথায় বাসা বেঁধেছে? প্রথমেই আমরা পাচ্ছি যে কবিতার মধ্যে দেখা যাচ্ছে একটি ছোট্ট চড়ুই পাখির কথা কবি বলছেন, এবং সেই চতুর চড়াই কোথায় বাসা বেঁধেছে? ক, গাছের ডালে, খতে আছে কবির ঘরে, গতে আছে চিলে কোঠার ঘরে, ঘতে আছে ছাদের কার্নিশে। খুব সহজ উত্তর, কবির ঘরে বাসা বেঁধেছে এক চতুর চড়াই। অপশন খ সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, চড়ুই পাখিটির বাসায় ফেরার সময় হলো। চড়ুই পাখিটি, সেই ছোট্ট চড়ুই পাখিটি কোন সময় বাসায় ফিরছে? কতে আছে দুপুর বেলায়, খতে আছে বিকেল বেলায়, গতে আছে সন্ধ্যা বেলায়, ঘতে আছে ভোর বেলায়। সে বাসায় ফিরছে অন্ধকারে সময়টায়, তাহলে এবং সন্ধ্যা বেলায়, সেই কথাও লেখা আছে কবিতাটির মধ্যে। কবিতাটি অবশ্যই তোমাদের বারে বারে পড়তে হবে, নইলে প্রশ্ন করতে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ফলে চড়ুই পাখিটি বাসায় ফেরার সময় হলো সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আমরা পেয়ে যাচ্ছি অপশন গতে। সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন 6, এ বাড়ির খড়কুটো ও বাড়ির। ক, জব, খতে আছে গম, গতে আছে খড়কুটো, ঘতে আছে ধান। তাহলে দেখো, এ বাড়ির খড়কুটো ও বাড়ির কি? ও বাড়ির কি নিয়ে আসার কথা বলা হয়েছে? চতুর চড়াই। তো সেই সমস্ত সেই ধান, খড়কুটো এইসব নিয়ে এসে জড়ো করে, তা ও বাড়ির বলা হয়েছিল এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান। তাহলে ধানটা কোথায় পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি লাস্ট অপশন, অপশন ঘতে। সঠিক উত্তর অপশন ঘ, ধান। 7 নম্বর প্রশ্ন, কখনো সে কাছাকাছি দুই চোখ মেলে। কখনো সে কাছাকাছি দুই চোখ মেলে কি মানে কিভাবে সে তাকায়? ক, কৌতূহলী, খতে আছে অবাক, গতে আছে মায়ার, ঘতে আছে মজার। চতুর চড়াই যেন কৌতূহলী চোখ মেলে সেই যে বাসা, সেই বাসার দিকে তাকায়, কবির দিকে তাকায়। কখনো সে কাছাকাছি দুই চোখ মেলে কি করে না, কৌতূহলী চোখ মেলে সে তাকায়, তার চোখের মধ্যে কৌতূহল মিশ্রিত থাকে। সঠিক উত্তর অপশন ক, সাথে সঠিক উত্তর অপশন ক। 8 নম্বর প্রশ্ন, টেবিলে ফুলদানি বই খাতা কার হবে? কার হবে বলা হয়েছে যখন কবি থাকবে না, তখন হয়তো চতুর চড়াই ভাবে যে তার এই যে বই খাতা, টেবিল, ফুলদানি, এই সমস্ত কিছু তারই হবে। তাহলে কার হবে? কতে লেখা আছে কবির, খতে আছে চড়ুই ও কবির, গতে শুধু চড়ুইয়ের, ঘতে আছে লোকটার। তাহলে কি হয়ে যাবে সঠিক উত্তর? অবশ্যই শুধু চড়ুইয়ের। এখানে চড়ুইয়ের মনের ভাবনা কবির ভাষায় ব্যক্ত হয়েছে, এবং তার মনে হয়েছে যে চতুর চড়াই হয়তো ভাবছে কৌতূহলী চোখ রেখে যে এই সবই তার, সে যখন কবি যখন থাকবে না, তার অবর্তমানে সবই তার হবে। 9 নম্বর প্রশ্ন, কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য কার? তাচ্ছিল্য বলতে কি? তাচ্ছিল্য মানে এক ধরনের কোনো রকম গুরুত্বই না দেওয়া সেই হিসাবে। কতে আছে শালিক পাখির, খতে আছে চড়ুই পাখির, গতে আছে চতুর পাখির, ঘতে আছে দোয়েল পাখি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে চড়ুই পাখির। চতুর পাখির অবশ্যই হবে না, এই চড়ুই পাখিকে চতুর বলা হয়েছে। তাহলে কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য কার? না সেই চড়ুই পাখিটির। সঠিক উত্তর অপশন খ। প্রশ্ন 10, আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য, কিরকম তাচ্ছিল্য দেখে নেব। কতে আছে মায়ার, খতে আছে মজার, গতে আছে দয়ার, ঘতে আছে শব্দের। সঠিক উত্তর কি হবে? আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার। সঠিক উত্তর এখানে হয়ে যাচ্ছে অপশন খ, মজার। 11 নম্বর প্রশ্ন, ঘরে আছি নিতান্ত মায়ায়। কে ঘরে আছে? কে ঘরে আছে? ঘরে আছি নিতান্ত মায়ায়, কার কথা বলা হচ্ছে? কতে দেখো কবি, খতে কবির বন্ধু, গতে চড়ুই পাখি, ঘতে আছে কবি ও পাখি। তাহলে চড়ুই পাখির কথা বলা হয়েছে। ঘরে আছি নিতান্ত মায়ায়, কে ঘরে আছে? না চড়ুই পাখি ঘরে আছে। সুতরাং এগুলো দেখো খুবই সহজ প্রশ্ন, তোমাদের এই ধরনের প্রশ্নগুলো করতে একেবারেই অসুবিধা হওয়ার কথা নয়। 12 নম্বর প্রশ্ন, এ পাড়ায় ও পাড়ায় সে কি করতে পারে? এ পাড়ায় ও পাড়ায় সে কি করতে পারে? ক, থাকতে পারে, গতে আছে যেতে পারে, গতে আছে যাওয়ার কথা ভাবতে পারে, ঘতে আছে যেতে পারে না। এ পাড়ায় ও পাড়ায় সে কি করতে পারে? যেতে পারে। সে নিতান্তই হয়তো দয়া পরবশতেই সে
রয়ে গেছে কবির এই ঘরে, তার চোখে এমনই তাচ্ছিল্য, তার কবির মনে হয়েছে, সেই তাচ্ছিল্যর মধ্যে দিয়েই মনে হয়েছে সে ইচ্ছা করলেই সে অনেক জায়গায় যেতে পারে, সেখানে পালেদের বসেদের বাড়িও রয়েছে, সে ইচ্ছা করলে সেখানেই চলে যেতে পারে, কিন্তু তার এতটাই মায়ার শরীর, সে দয়া করে কবির ঘরে রয়েছে। তাহলে এপাড়ায় ওপাড়ায় সে কি করতে পারে, চলে যেতে পারে। অপশন খ রাইট আনসার। 13 নম্বর প্রশ্ন, এপাড়ায় ওপাড়ায় পালেদের বসেদের বাড়ি, কতে আছে আজই যেতে পারি, খতে আছে এখনই যেতে পারি, গতে আছে দুদিন পরে যেতে পারি, ঘতে আছে কোনোদিন যাব না। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো তো? এপাড়ায় ওপাড়ায় আজই যেতে পারি, তাহলে আজই যেতে পারি অপশন ক হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, রাত্রির ড্যাশ ঘরে আমি আর চড়ুই একাকী, অর্থাৎ কোন শব্দের বন্ধ ব্যবহার করা হয়েছে এখানে, কোন শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে? কতে আছে নীরব, খতে আছে নিঝুম, গতে আছে নির্জন, ঘতে আছে শান্ত। রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী, এই নির্জনতার মধ্যে আসলে কবিও যে একা, সেই নিঃসঙ্গতাকে বোঝাতে এবং শব্দহীনতাকে বোঝাতে, সেই রাত্রির পরিবেশের শব্দহীনতাকে বোঝাতে, তার ঘরের কীরকম অবস্থান সেগুলোকে বোঝাতে এই নির্জন শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী, সঠিক উত্তর অপশন গ। আর এটি হচ্ছে আমাদের এমসিকিউ এর সর্বশেষ প্রশ্ন। তোমরা নিশ্চয়ই এই 14 নম্বর, মানে 14টা আমরা এমসিকিউ আলোচনা করেছি, এই 14টা এমসিকিউ এর মধ্যে খুব ভালো স্কোর করেছো আশা করব। তবে যারা স্কোর ভালো করলে না তাদের কিন্তু প্রিপারেশন ভালো হচ্ছে না, আর প্রিপারেশন যদি ভালো না হয় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে লাগবে ভালো স্টাডি ফ্লো। চলো দেখিনি কি সেই স্টাডি ফ্লো। ক্লাস 8 এর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যায় কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে করে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট। তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট, এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1 কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2 লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে, পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3 ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4 কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছে, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5 মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6 আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার।
উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লো-এর অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেন, যার প্রশ্নমান থাকছে 1, যেটা তোমাদের একটা বাক্যে গুছিয়ে লিখতে হবে। প্রথম প্রশ্ন, তারাপদ রায় রচিত একটি কাব্যগ্রন্থের নাম লেখো। তারাপদ রায় রচিত একটি কাব্যগ্রন্থ কি? কোথায় যাচ্ছেন তারাপদ বাবু? এটা মাথায় রাখাও খুব সুবিধা। কোথায় যাচ্ছেন তারাপদ বাবু? অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। 2 নম্বর প্রশ্ন, একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়? চড়ুই পাখিটিকে কবি তারাপদ রায়ের বাড়িতে বাসা বাঁধতে দেখতে পাওয়া যায়। আর যখন এই ধরনের ভাবে দেবে প্রশ্নটা, তখন তোমাদের এভাবেই লিখতে হবে, একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটিকে কবির তারাপদ রায়ের বাসায় বাসা বাঁধতে দেখতে পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন, প্রতিদিন কিভাবে সন্ধ্যা আসে? প্রতিদিন কিভাবে সন্ধ্যা আসে? চড়ুই পাখিটি যখন তার বাড়িতে ফেরে, অর্থাৎ তার কবির ঘরে ফেরে, সেই সময় সে অন্ধকার ঠোঁটে নিয়ে সেই বাড়ির মধ্যে আসে, অর্থাৎ সন্ধ্যা নিয়ে সে যেন তার বাসায় ফিরে আসে। 4 নম্বর প্রশ্ন, চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে? চড়ুই পাখি, সেই ছোট্ট চড়ুই বা চতুর চড়াই, যাই বলি না কেন আমরা, সে এখান সেখান থেকে খড়কুটো, ধান এবং আরও নানা তুচ্ছ জিনিস, সেই সমস্ত কিছু সংগ্রহ করে আনে কবির বাসায়। 5 নম্বর, কখনো কাছাকাছি এসে চড়ুই কি করে? কখনো কাছাকাছি এসে চড়ুই কি করে? চড়ুই পাখি কবির কাছাকাছি এসে তার কৌতূহলী চোখ মেলে অবাক দৃষ্টিতে কবির ঘরের ফুলদানি, তাছাড়াও বই খাতা, এই সমস্ত জিনিস দেখে। প্রশ্ন 6, হয়তো ভাবে চড়ুই পাখি কিভাবে বলে কবি মনে করেন? হয়তো ভাবে চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেন? চড়ুই পাখি কি ভাবে? অথবা এ সব আমারই হবে। এ সব বলতে কোন জিনিসগুলিকে বোঝানো হয়েছে? বা এসবই দিয়ে যাবেন আমায় বিধাতা, তাহলে এই যে বিধাতাকে তাকে কি কি দিয়ে যাবেন, এই একই প্রশ্নের উত্তর হবে। দেখো, তাহলে কি ভাবে বলতেও সেই উত্তর এক হবে, আবার এসব আমারই হবে বলতে কোন জিনিসগুলিকে বোঝানো হয়েছে, এর উত্তরও সেম হবে। আবার হবে বিধাতা, যদি এইসব বিধাতাই তাকে দিয়ে যাবে, এর উত্তরও একই রকম হবে। এবং সেটা কি হবে না, এই কবি চলে গেলে তার যে ঘরদোর, তার বই খাতা, ফুলদানি, এসবই তার হবে বা বিধাতা তাকেই দিয়ে যাবে। এটি কবি বলছি চড়ুই পাখি এটি মনে করে বলে কবি লিখেছেন। 7 নম্বর প্রশ্ন, কার্নিশে বসে থাকা চড়ুইয়ের চাহনি কেমন ছিল? কার্নিশে বসে থাকা চড়ুইয়ের চাহনিতে ছিল এক তাচ্ছিল্যের ভাব, যেন তার এতটাই মায়ার শরীর, সে দয়া করে কবির এই ঘরে রয়েছে। তার নিতান্তই দয়ার শরীর বলেই সে কবির ঘরে দয়াপরবশতই রয়েছে। 8 নম্বর প্রশ্ন, ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় কোথায় চলে যেতে পারে? ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? না, এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি, সে ইচ্ছা হলেই চলে যেতে পারে। নিতান্ত দয়ার শরীর বলেই সে কবির ঘরে রয়ে গেছেন। 9 নম্বর প্রশ্ন, তবুও যায় না চলে, এতটুকু দয়া করে পাখি, এখানে কোন পাখির কথা বলা হয়েছে? খুব সহজ প্রশ্ন, কিভাবে লিখবে তোমরা, যে এখানে অবশ্যই একটি চড়ুই পাখি কবিতায়, তারাপদ রায়ের একটি চড়ুই পাখি কবিতায় উক্ত অংশে চড়ুই পাখির কথা বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, একটি চড়ুই পাখি কবিতায় রাত্রির নির্জন ঘরে কারা বাস করে? রাত্রির নির্জন ঘরে কারা বাস করে? না, কবি তারাপদ রায় এবং একটি চড়ুই পাখি, তারা দুজনেই রাত্রির নির্জন ঘরে, অর্থাৎ নিস্তব্ধতায় তারা একাকী দুজনে অবস্থান করে।
এখানেই শেষ হচ্ছে আমাদের ভিএসএকিউ অর্থাৎ ভেরি শর্ট আনসার কোয়েশ্চেনের সব প্রশ্ন। আমরা চলে যাব এবারে শর্ট আনসার কোয়েশ্চেন অর্থাৎ ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নে। দেখে নেব প্রথম প্রশ্ন কি লেখা আছে এবং এগুলো তোমরা 3 থেকে 4টে বাক্যে তোমরা উত্তর করবে। অবাক দৃষ্টিতে দেখে, কি অবাক দৃষ্টিতে কি দেখে এবং সে কি ভাবে। তাহলে দেখো দুটো পার্টে প্রশ্ন আছে। সে কে অবাক দৃষ্টিতে দেখে, কি অবাক দৃষ্টিতে কি দেখে আর সে কি ভাবে। তাহলে প্রথমে বলতে হবে কার লেখা, কোথা থেকে নেওয়া হয়েছে অবশ্যই বলতে হবে, এবং তারপরে বলতে হবে চড়ুই পাখিটি অবাক দৃষ্টিতে কবির ঘর, জানলা, দরজা, টেবিল, চেয়ার, বই, খাতা, ফুলদানি এই সমস্ত কিছু দেখে। এবং সে কি ভাবে, সে ভাবে যে কবি চলে গেলে হয়তো এই ঘর, জানলা, এই ফুলদানি, বইপত্র এই সমস্ত কিছুই তারই হবে বা বিধাতা তাকেই দয়া করে দিয়ে যাবেন। 2 নম্বর প্রশ্ন, চড়ুই পাখিটি কৌতূহলী কেন? চড়ুই পাখিটি কেন কৌতূহলী? কারণ তার কৌতূহলী হয়ে ওঠার পিছনের এর যে কারণ তা হলো এই বাড়িটির নির্জনতা। বেশিরভাগ সময় বাড়ির লোকজনে ভরা থাকে, কিন্তু কবির বাড়িটি নির্জন, নিস্তব্ধ। বাড়িটিতে কবি বাস করলেও তার যেরকম অবস্থান বা কবিতার থেকে আমরা যেটা বুঝেছি তার মধ্যে একটা নিস্তব্ধতা আছে বাড়িটির মধ্যে। অর্থাৎ সেই পাখিটিকেও কেউ কোনো সেই হিসাবে বিরক্ত করে না। তিনি না থাকলে বাড়িটিও সম্পূর্ণ জনমানবহীন হয়ে থাকে। ফলে সেই চড়ুই পাখি এই নিস্তব্ধ নির্জন ঘরে বাসা করেছে। কবি কল্পনা করেন চড়ুইটি হয়তো তার বর্তমান ভবিষ্যৎ নিয়ে তাই কৌতূহলী হয়ে ওঠে। সেভাবে কবির অবর্তমানে এই বাড়িটি তারই হয়ে যাবে। কারণ এই বাড়িটি কবিতার যে গঠন, সেই কবিতার গঠন থেকে আমরা বুঝতে পারি যে বাড়িটির নির্জনতা এবং নিস্তব্ধতা চড়ুই পাখিকে কিন্তু আশ্রয় দিয়েছে। আর চড়ুই পাখিকে আশ্রয় দিয়েছে বলেই চড়ুই পাখিটি কৌতূহলী হয়ে ভাবে, অর্থাৎ এই নিস্তব্ধ, এই নির্জন বাড়িটি হয়তো কারোর অবর্তমানে তারই হবে। 3 নম্বর প্রশ্ন, আমার ঘরেই বাসা বাঁধে, বাসায় ফিরে কে কি করে? আমার ঘরেই বাসা বাঁধে, বাসায় ফিরে কে কি করে? তাহলে দেখো প্রথমেই লেখা আছে যে সে কি করে, একদম প্রথম স্তবকটাতেই লেখা আছে। আমরা এই চড়ুই পাখি কবিতাটির মধ্যে, আচ্ছা এটাও তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে যে একটি চড়ুই পাখি কবিতায় কটি স্তবক রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টি স্তবক রয়েছে, এবং এই যে উত্তরটা আমার ঘরেই বাসা বাঁধে, এটা প্রথম স্তবকে আমরা এই উত্তরটা পাচ্ছি। তাহলে সেখানে চড়ুই পাখি কি বলছে না, চড়ুই পাখি এক বাড়ি থেকে খড়কুটো, অন্য বাড়ি থেকে ধান সংগ্রহ করে আনে এবং আরো কিছু তুচ্ছ জিনিস, সেই সমস্ত কিছু তুচ্ছ জিনিস সন্ধ্যাবেলায় নিয়ে সে ঘরে ফেরে এবং সে অন্ধকার ঘরে ফেরে। তারপরে কি করে, ঘরে ফিরে সে কিচিমিচি শব্দ করে ঘরটিকে ভরিয়ে দেয়। তার কৌতূহলী অবাক চোখ মেলে কবির দিকে তাকায় এবং সে বিভিন্ন শব্দ দিয়ে যায় কবির কাছে, বিভিন্ন ভাষা পৌঁছে দেয় এবং সে ভাবে হয়তো কবির অবর্তমানে এই সমস্ত কিছু, কবির যা কিছু আর আছে, বই, ফুলদানি, এই সমস্ত কিছু তারই হবে। তাহলে বাসায় ফিরে সে কি করে, এই এতটুকু লিখলেই হবে তোমাদের। 4 নম্বর প্রশ্ন দেখো, ছড়ায় শব্দের টুকরো, কে কিসের শব্দ ছড়ায়? ছড়ায় শব্দের টুকরো বলতে যে পাখিটি, অর্থাৎ যে ছোট্ট চড়ুই পাখি বা চতুর চড়াই পাখি যেটি কবি বলেছেন চতুর চড়াই পাখি, যাই হোক, সেই চড়ুই পাখিটি সেখান থেকে কবির ঘরে সন্ধ্যাবেলায় খড়কুটো, ধান ইত্যাদি তো যত্রতত্র দিয়ে ছড়িয়ে রাখেই এবং একই সঙ্গে ভরিয়ে দেয় তার ঘরটায় কিচিমিচি গানে। অর্থাৎ তখন কবির মনে হয় যে এই ছোট চড়ুই পাখি শুধুমাত্র খড়কুটো আর ধানই ছড়ায় না, তার সঙ্গে কবির এই নির্জন নিস্তব্ধ ঘরে শব্দের টুকরো ছড়িয়ে দেয় এবং এই চড়ুই পাখি হয়তো কবির কবিতারও রসদ হয়ে ওঠে। অর্থাৎ সে যেন কিছু শব্দও দিয়ে যায় কবির কাছে। 5 নম্বর প্রশ্ন, চাহনিতে তাচ্ছিল্য মজার, কার চাহনির কথা বলা হয়েছে? তার চাহনির তাচ্ছিল্য প্রকাশের কারণ কি? তাহলে প্রথম প্রশ্ন হয়ে যাচ্ছে যে চড়ুই পাখিটির চাহনির কথা বলা হয়েছে, তারপরে তার চাহনির তাচ্ছিল্য প্রকাশের কারণ কি? তার চাহনিতে নিতান্ত তাচ্ছিল্য প্রকাশের কারণ তার নিতান্ত মায়ার শরীর বলে। অর্থাৎ সে কবির এই বাজে ঘরে নিতান্তই রয়ে গেছে এবং সেই কারণে এই বাজে ঘরে, এবং সে অন্য কোথাও চলে যেতেই পারে, এ পাড়ায় ও পাড়ায়, পালেদের বসেদের বাড়ি, সে নিতান্তই তার মায়ার শরীর বলে সে এই নিস্তব্ধ ঘরে বা নির্জন ঘরে বা কবির এই ঘরে সে বাসা বেঁধে রয়েছে, তার নিতান্ত মায়ার শরীর বলে। সেই কারণেই তার চাহনিতে এক তাচ্ছিল্যের ভাব, অর্থাৎ সে যেন দয়া করেই রয়েছে, সে অন্য কারোর কাছে চলে যেতেই পারে।
নম্বর প্রশ্ন, নিতান্ত মায়ার শরীর আমার তাই কে কেন ভেবেছে? কে কেন ভেবেছে? কারণ উল্লেখিত লাইনটিতে চড়ুই পাখির কথা বলা হয়েছে এবং চড়ুই পাখি ভেবেছে যে কবির ঘরে সে যে বাসা বেঁধে থাকছে তা নিতান্ত তার মায়ার শরীর বলে সেই বাজে ঘরটিতে রয়েছে। না হলে সে ইচ্ছা করলেই পালেদের বসেদের বাড়ি চলে যেতে পারে বা অন্য কোথাও চলে যেতে পারে, কিন্তু দয়া করেই সে থেকে যায় কবির ঘরে। রাত্রের নির্জন ঘরে কবির সঙ্গী হয়ে থাকে ওই চড়ুই পাখিটি, এবং সেই চড়ুই পাখিটি কবিকে যে সেই তার নিঃসঙ্গ যাপনে যে সঙ্গ দেয় তাও অত্যন্ত তার মায়ার শরীর বলেই হয়তো। 7 নম্বর প্রশ্ন, তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি। পাখির চলে না যাওয়ার কারণ কি? পাখির চলে না যাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? তাহলে এখানেও বলতে হবে দেখো একই লাইনগুলো পরপর মোটামুটি আসছে। এটা হলে বলতে হবে যে তারাপদ রায় অর্থাৎ কবি তারাপদ রায় মনে হয় যে তিনি একাকী, তার ঘরে তিনি চুপচাপ বসে থাকেন বলেই আর নিঃসঙ্গতা দূর করতে চড়ুই পাখিটি দয়া করে হয়তো তার এই বাজে ঘরে বা তার এই ভাঙাচোরা যদি নাও বলি, কবিতায় উল্লেখ নেই, তার এই ঘরে, যেটা দিনহীন বলা যেতে পারে, সেই দিনহীন ঘরে সে রয়ে গেছে। সে অন্য কারোর কাছে ইচ্ছা হলেই চলে যেতে পারে, কিন্তু তার মায়ার শরীর বলেই সে তার নিঃসঙ্গ যাপনে এক সঙ্গী হয়ে ওঠে। এখানেই শেষ হচ্ছে আমাদের শর্ট আনসার কোয়েশ্চেন অর্থাৎ ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নের সব রকম প্রশ্নের আলোচনা। এরপর আমরা চলে যাব হাতে কলমে অংশে। প্রথম প্রশ্ন দেখো লেখা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দিয়ে 1.1 লেখা আছে, তারাপদ রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 1936 খ্রিস্টাব্দে। 1.2 দেখো, তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। তার রচিত দুটি কাব্যগ্রন্থ হলো ভালো আছো গরিব মানুষ, জলের মতো কবিতা। ভালো আছো গরিব মানুষ, জলের মতো কবিতা। দুই 2.1 কবিতায় চড়ুই পাখিটিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়? খুব সহজ প্রশ্ন। কবিতায় বা চড়ুই পাখিটিকে কবির বাসায়, কবি তারাপদ রায়ের বাসায় বাসা বাঁধতে দেখতে পাওয়া যায়, বা কবি তারাপদ রায়ের ঘরে। 2.2 চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে? চড়ুই পাখি এখান সেখান থেকে খড়কুটো, ধান ইত্যাদি সংগ্রহ করে আনে। 2.3 কবির ঘরে কোন কোন জিনিস চড়ুই পাখিটির চোখে পড়ে? কবির ঘরে কোন কোন জিনিস চোখে পড়ে? কবির ঘরে ফুলদানি, টেবিলে রাখা ফুলদানি, বই খাতা, এই সব চড়ুই পাখিটির চোখে পড়ে। 2.4 ইচ্ছে হলেই চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে? ইচ্ছে হলেই সে চলে যেতে পারে পালেদের বসেদের বাড়ি। 3 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। 3.1 লেখা আছে, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন? কেন চতুর বলা হয়েছে? আসলে এখানে কবির ঘরে বাসা বাঁধা চড়ুই পাখিটিকে কবি চতুর বলেছেন এই অর্থেই যে চতুর সেই হিসাবে সে যাকে বলা হয় সে হলো কর্মদক্ষ বা চালাক, এই হিসাবে চতুর শব্দটিকে ব্যবহার করা হয়। এবং চড়ুই পাখিটি কবির এই নির্জন ঘরটিকেই নিরাপদ বলে মনে করেছে, কারণ সেখানে সত্যি কেউ তাকে বিরক্ত করে না। সেই কারণেই তাকে হয়তো চালাক বলে ভেবেছে এবং সেই চালাক বা চতুরতার কারণেই তার এই নির্জন ঘরে এই চড়ুই পাখিটি বাসা বেঁধেছে। এবং কবির ধারণা, সে ভাবে যে কবির মনে হয়েছে যে এই চতুর চড়াই ভাবে যে কবির অনুপস্থিতিতে এই ঘরের মালিকানাও হয়তো তারই হবে একদিন, সেই কারণেই হয়তো তাকে কবি চতুর আখ্যা দিয়েছেন। 3.2 কবিতায় ব্যবহৃত চিত্রকল্পগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। চিত্রকল্প বলতে আমরা কিছু ছবি, কবিতার ক্ষেত্রে চিত্রকল্পের ব্যবহার খুবই হয়ে থাকে এবং চিত্রকল্পের মাধ্যমে আসলে আমরা এই বার্তাকে
অন্যভাবে আমাদেরকে আরো গভীর বার্তা, কবিতায় আসলে তো খুব ছোটভাবে লেখা হয়, সেই সমস্ত চিত্রকল্পের মধ্যে দিয়ে আসলে এক গভীর বার্তা দেয়া হয়। আমরা যেমন এই চড়ুই পাখি এবং কবির যে অবস্থান, এই চড়ুই পাখি এবং কবির অবস্থানের মধ্যে দিয়ে আমরা তাদের মধ্যে কিন্তু একটা যোগসূত্রতা পাচ্ছি, এবং এই চড়ুই পাখিটি হয়তো সে নিরাপদ আশ্রয় পায় কবির ঘরে এসেই, কারণ সেই নির্জনতা, সেই নিরাপত্তা হয়তো তাকেও আকর্ষণ করে, এবং সেই কারণেই এই নিরাপত্তা এবং নির্জনতা তাকে আকর্ষণ করে বলে এই চড়ুই পাখি কবির ঘরকেই একমাত্র অবলম্বন করে নিয়েছে তার বেঁচে থাকার জন্য। কিন্তু সে অত্যন্ত চালাকও, কারণ সে আবার ভাবে, কবিরও মনে হয়েছে যে হয়তো সে ভাবে যে সে নিতান্ত দয়া করে, সত্যিই তো সেই চড়ুই পাখি নিতান্ত দয়া করেই হয়তো আছে কবির এই নিঃসঙ্গ যাপনে সে সঙ্গী হয়ে উঠেছে ঠিকই, কিন্তু সে কোনো সময় অন্য কারোর বাড়িও চলে যেতে পারে। আবার সে ভাবে কবির অনুপস্থিতিতে এই পুরো বাড়ি ঘরদোর এর সব কিছু তারই হবে। তাহলে দেখো, এই যে চিত্রকল্পগুলো যে ব্যবহার হয়েছে তার মধ্যে দিয়েই কিন্তু আমরা এমন বলতে পারছি, অর্থাৎ তার এই যে বিভিন্ন যে লাইন, অর্থাৎ কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে সে চেয়ে রয়েছে, আবার কার্নিশে বসে চাহনিতে মজার চাহনিতে তার তাচ্ছিল্যের ভাব জেগে উঠছে, এই যে বিবরণ, এই যে চিত্রকল্প, তারপরে যে রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী, কবি বলছেন এর মধ্যে দিয়ে যে নিঃসঙ্গতা এবং একাকিত্বের প্রকাশ পাচ্ছে, এবং তার সঙ্গে এই চড়ুই যেন কবিকেও এক আশ্রয় দিয়েছে, এক মায়ার বাঁধনে ফেলেছে। আবার সেই যে চড়ুই পাখির যে সন্ধ্যাবেলায় যে অন্ধকার নিয়ে সে ঠোঁটে করে অন্ধকার নিয়ে সে যে ঘরে ফিরছে, এবং তার মধ্যে থেকে তার যে কিচিরমিচির শব্দে, তার শব্দের টুকরের মধ্যে দিয়ে কবিকে কিছু শব্দ দিয়ে যাচ্ছে, কবিকে কিছু প্রাণ দিয়ে যাচ্ছে, এই যে ব্যঞ্জনা, এই ব্যঞ্জনার মধ্যে দিয়ে অর্থাৎ কবিরও এক নিঃসঙ্গ যাপনে, একাকী যাপনে এক চড়ুই পাখি, সেই চড়ুই পাখি এক আশ্রয় হয়ে উঠছে। এই যে বিভিন্ন চিত্রকল্পের মধ্যে দিয়ে দেখো, এই যে ছোট ছোট চিত্রকল্প, কবিতার লাইনের যে চিত্রকল্পের মধ্যে দিয়ে এই সমস্ত বিষয়গুলোই কিন্তু ফুটে উঠছে। এমনকি চড়ুই পাখির যে মায়ার শরীর বা তার যে মানসিক দ্বন্দ্ব, যে সে কবি থাকা না থাকা, সেই নির্জনতা, এই সমস্ত কিছুই প্রকাশ পাচ্ছে এই চিত্রকল্পগুলোর মধ্যে দিয়েই। 3.3 দেখো লেখা আছে, হয়তো ভাবে চড়ুই পাখি কি ভাবে বলে কবির মনে করেন। তাহলে এখানেও সেই ভাবে কিভাবে বলতে সে একইভাবে তোমাদের গুছিয়ে লিখতে হবে যে চড়ুই পাখিটি তার এই যে শান্ত, কবির যে শান্ত ঘর, নিরুপদ্রব ঘর, কেউ তাকে বিরক্ত করে না, আড়ম্বর শূন্য, এমনকি গৃহস্থালিরও বিশেষ কিছু নেই, এই সমস্ত ঘরে চড়ুই পাখিটি ভাবে যে কবি না থাকলে হয়তো এই যে ঘর, এই ঘর তারই হয়ে উঠবে, এই জানলা দরজা টেবিল রাখা ফুলদানি বই খাতা এই সবই তার হয়ে উঠবে, এই সবই বিধাতা তাকেই দিয়ে যাবে। তাহলে এই কিভাবে বলে কবি মনে করেছেন, তাহলে এটাই তোমাদের লিখতে হবে। অর্থাৎ চড়ুই পাখিটি যে আচরণ করে সেই আচরণের কথা বলতে হবে। আবার এভাবেও বলতে পারো তোমরা যে এই আশ্রয়টি আবার তার সুনিশ্চিত নয়, এমনটাও তার মনে হয় যে সে নিতান্ত মায়ার শরীর বলেই সে হয়তো কবির নিঃসঙ্গ ঘরে তার সঙ্গী হয়ে রয়েছে। 3.4 আবারও কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কি ভাবে। তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে কবি ভাবে, চড়ুই পাখি ভাবে যে তার যে চড়ুই পাখির যে চলাফেরা, তার মধ্যে দিয়ে কবি ভেবেছে যে তার এই চড়ুই পাখি নিতান্ত দয়ার শরীর বলেই তার ঘরকে ভরিয়ে তুলেছে, এবং তার যে পাখিটির যে কৌতূহল প্রবণ, এবং সেই জন্য সে কার্নিশে বসে তার তাচ্ছিল্য ভরা মজার দৃষ্টি নিয়ে কবির দিকে তাকায়, এবং কবির মনে হয় যে পাখিটি যেন তাকে বোঝাতে যায় যে নিতান্ত মায়ার শরীর বলেই সেই বাড়িতে রয়ে গেছে, এবং এই যে ঘর বাড়ি এবং কবির ওপর মায়া পড়ে গেছে বলেই পাখিটি আর অন্য জায়গায় চলে যেতে যায় না, অর্থাৎ বালেদের বসেদের বাড়ি এপাড়ার ওপাড়ার সে চলে যেতে পারে না, একাকী জীবনে কবির সঙ্গী হয়ে মায়ায় বদ্ধ হয়ে সে এই বাজে ঘরটিতেই, এই কবির এই দিনহীন ঘরটিতেই থেকে যাচ্ছে।
3.5 চড়ুই পাখিকে কেন্দ্র করে কবির ভাবনা কিভাবে আবর্তিত হয়েছে তা কবিতা অনুসারে আলোচনা করো। দেখো পুরোটাই লিখতে হবে। দেখো প্রথম দুটো স্তবক রয়েছে চড়ুই পাখি কবিতাটার, দুটো স্তবক আমরা পাচ্ছি এবং প্রথম স্তবকে আমরা 8টা পংক্তি পাচ্ছি এবং তারপরের স্তবকে আমরা 6টা পংক্তি পাচ্ছি। এই ধরনের শর্ট কোশ্চেনগুলো আসতে পারে এবং এর মধ্যে দিয়ে পুরো কবিতাটার মধ্যে দিয়ে যে ভাব প্রকাশিত হচ্ছে সেই ভাব প্রকাশিত হচ্ছে সেটাই তোমাদের আলোচনা করতে হবে। অর্থাৎ চড়ুই পাখিটি কোন সময় কবির ঘরে বাসা বাঁধা থেকে শুরু করে কোন সময় সে কি নিয়ে এসে ঘরে ফেরে, সে যে কিচিমিচি শব্দে সেই কবির ঘর ভরিয়ে রাখে, শব্দের টুকরো ছড়িয়ে দেয় এবং তার পরবর্তীকালে যে চতুর চড়াই যে কিভাবে সে তার মায়ার শরীর বলেই হয়তো সে কবির ঘরে থেকে যাচ্ছে, নইলে সে অন্য কোথাও চলে যেতেই পারতো, এই সমস্তটা বলতে হবে। এবং যেন কবি এবং চড়ুই পাখিটি ভেবেছে যে কবির অবর্তমানে এই সব কিছু তারই হবে, সেই কারণেই আরও মায়ার শরীরে সে এই নির্জন ঘরে নিতান্ত রয়ে গেছে, দিনহীন ঘরে সে নিতান্ত রয়ে গেছে। তাহলে এটাই পুরোটা তোমাদেরকে লিখতে হবে গুছিয়ে। এরপরে আসছি 3.6 তবুও যায় না চলে এতটুকু দয়া করে পাখি। পংক্তিটিতে কবি মানসিকতার কিরূপ প্রতিফলন লক্ষ্য করা যায়। ছোট্ট চড়ুই পাখি তার চলাফেরা স্বাধীন, সে যে কোনো জায়গাতেই উড়ে চলে যেতে পারে, অন্য কোথাও গড়ে তুলতে পারে তার আশ্রয়, তবুও সে কবির কাছে এই মানে স্বচ্ছন্দে রয়ে গেছে বলতে গেলে। সেই স্বচ্ছন্দে নিরুপদ্রব ঘরে নিশ্চিন্তে রয়ে গেছে, তার মধ্যে এক ধরনের আনন্দও হয়তো তার রয়েছে। এই বিষয়টিকেই কবি তার প্রতি পাখিটির দয়া হিসাবেই দেখেছেন এবং এই পাখিটি কবির ঘরে থাকায় তার একাকিত্বের মধ্যেও কবি তাকে চড়ুই পাখিকে একটা সঙ্গী হিসাবে খুঁজে পেয়েছেন। এই সব চিন্তাভাবনা আর কাজের মধ্যে সেই পাখিটির উপস্থিতির ছাপ লক্ষ্য করা যায়। কবির আশঙ্কা হয় যে এই পাখিটি হয়তো অন্য কোথাও চলে যেতেই পারে, এপাড়ার ওপাড়ার পালেদের বসেদের বাড়ি, কিন্তু তবে তার চলে গেলে তিনি কি হবে, তিনি সঙ্গী হারাবেন এবং নিঃসঙ্গ হয়ে পড়বেন। কিন্তু চড়ুই পাখিটি ক্ষুদ্র হলেও কবির মনোভাব হয়তো বুঝতে পেরেছেন, তাই হয়তো তার একাকী যাপনে সঙ্গী হয়ে উঠতে চায়। এই মানসিকতাই প্রতিফলন লক্ষ্য করা যায় এই কবিতার মধ্যে দিয়ে। 3.7 ছোট্ট চড়ুই পাখির জীবন বৃত্ত কিভাবে কবিতার ক্ষুদ্র পরিসরে আঁকা হয়েছে তার পরিচয় দাও। তাহলে দেখো এইটাও একই ধরনের প্রশ্ন আসবে, একই ধরনের উত্তরই তোমাদের লিখতে হবে যে জীবন বৃত্ত কিভাবে কবিতায় ক্ষুদ্র পরিসরে আঁকা হয়েছে। তাহলে তার সেই সন্ধ্যাবেলা তার খড়কুটো ধান জোগাড় করে নিয়ে ফিরে আসা থেকে সে যা করে, সে কবির দিকে কৌতূহলী চোখে তাকায় এবং তার যে চাহনি, সেই চাহনির মধ্যে দিয়ে, কৌতূহলের মধ্যে দিয়ে তার যেমন চতুরতার প্রকাশ দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই আবার মায়ার প্রকাশ দেখতে পাওয়া যায়। তাহলে এই চতুরতা এবং মায়ার যে ছবি কবি এঁকেছেন তার কথাই তোমাদের লিখতে হবে। 3.8 কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন, তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়েছে। তাহলে সঠিক উত্তর বলছি। দেখো এখানে চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন কৌতূহলী তার চোখ, তার কারণ যার চোখটায় কৌতূহল মিশ্রিত রয়েছে, তার কারণ এই যে চড়ুই পাখিটি যে স্বচ্ছন্দভাবে সে নিরাপদভাবে সে কবির বাসায় থাকতে পারে, কবির ঘরে থাকতে পারে এবং সে ভাবে যে এই মানুষটি যদি কবি মানুষটি যদি না থাকতেন তাহলে হয়তো এই সমস্ত ফুলদানি, বইপত্র, এই ঘর জানলা, এই সমস্ত কিছু তারই হয়ে যেত। সেই কারণেই তার চোখের মধ্যে এক ধরনের কৌতূহল রয়েছে, বা এই ঘরটার নিঃসঙ্গতা বা সেই নিঃসঙ্গতা নিয়েও হয়তো তার কৌতূহল রয়ে গেছে। তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়েছে। তার চোখে কবির সংসারের কি চালচিত্র ধরা পড়েছে, তার চোখে কবির সংসারের এক ধরনের অসহায়ত্ব, এক ধরনের একাকিত্ব, মানে একাকিত্বের চালচিত্র ধরা পড়েছে। একাকিত্বের চালচিত্র কিভাবে ধরা পড়েছে, কারণ কবির সংসারে সেই হিসাবে অন্য কোনো মানুষকেও আমরা পাই না। আমরা কবিতার যে কবিতার চলনের মধ্যে দিয়ে, কবিতার গতি প্রকৃতির মধ্যে দিয়ে আমরা দেখতে পাই সেখানেও নিঃসঙ্গতা রয়েছে। এই নিঃসঙ্গতার সঙ্গী হয়ে রয়েছে চড়ুই পাখি।
এবং সেই যে কবির যে সংসার তার মধ্যেও কোনো আড়ম্বরের কিছু নেই, তা অত্যন্ত সাদামাটা কিছু সাধারণ জিনিসে ছড়ানো। এবং এই সাধারণ এই যে নিঃসঙ্গ একটি ঘর, এই নিঃসঙ্গ নিরাপদ ঘর একটি চড়ুই পাখিরও হয়তো আশ্রয় হয়ে উঠেছে। আবার তার মধ্যে দিয়ে চড়ুই পাখির মধ্যে দিয়ে একটা দ্বন্দ্ব দেখতে পাওয়া গেছে যে হয়তো এই দিনহীন সংসারে কবির ভালো থাকার জন্যেই বা তার সঙ্গ দেওয়ার জন্যেই চড়ুই পাখি হয়তো কিচিমিচি সুরে বা কিছু শব্দ দিয়ে যায়, কিছু তার এক নিঃসঙ্গতার মধ্যে একজন বন্ধু হয়ে আসে। তাহলে তার যে সংসারের চালচিত্র বলতে তাহলে এই নিঃসঙ্গতার কথা আসবে, বন্ধুহীনতার কথা আসবে, নির্জনতার কথা আসবে। 3.9 রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী পংক্তিটিতে একাকী শব্দটি প্রয়োগে সার্থকতা বুঝিয়ে দাও। একাকী শব্দের অর্থ হলো যার কেউ নেই বা যে নিঃসঙ্গ বা অসহায় বা যে একলা। এখানে কবি তারাপদ রায়ের লেখা এই একটি চড়ুই পাখি কবিতায় একাকী শব্দটি আসলে সেই হিসাবে সঙ্গীহীন অবস্থা বোঝাতেই ব্যবহৃত হয়েছে। শব্দটির মাধ্যমে কবির একদিকে যেমন অসহায়তা প্রকাশ পেয়েছে, একাকিত্ব প্রকাশ পেয়েছে, তেমনি এক ধরনের বলতে গেলে সেই নিঃসঙ্গতা ধরা পড়েছে, ঘরের বা সংসারের সেই নিঃসঙ্গতা ধরা পড়েছে। চড়ুই পাখির মতন অন্য জীব সঙ্গী হিসাবে সেই একাকিত্বের হয়তো ভাগিদার হয়ে উঠতে পারে না, কিন্তু এই যে বিচ্ছিন্ন দুটি পৃথক সত্তা, এক হলো চড়ুই পাখি এবং কবি, তাদের মধ্যে যেন এক অদ্ভুত এক মিলন বা যোগসূত্র স্থাপিত হয়েছে। সেই কারণেই এই যে চড়ুই পাখিটির যে অবস্থান, এই চড়ুই পাখিটি কবির কাছেও হয়তো চড়ুই পাখিটি মানে কবিও হয়তো চড়ুই পাখিটা কোথাও থেকে যাক এই ঘরে, তারও ইচ্ছা কিন্তু সেইখানে কবিতার মধ্যে দিয়ে ব্যক্ত হয়েছে। কিন্তু এই যে একাকী শব্দটা এই অর্থে ব্যবহৃত হয়েছে যে দেখো লেখা আছে রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী পংক্তিতে একাকী শব্দটি প্রয়োগের সার্থকতা। তাহলে এই একাকী শব্দের মধ্যে দিয়ে তার যে সেই নিঃসঙ্গ অবস্থান, অসহায় অবস্থান এবং তার সঙ্গে চড়ুইয়ের যে সঙ্গ দেওয়ার যে সঙ্গ দেওয়ার নিঃসঙ্গতার মধ্যে দুটি পৃথক সত্তার একসঙ্গে অবস্থানের যে আনন্দ, সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে। 3.10 দেখো লেখা আছে একটি চড়ুই পাখি ছাড়া কবিতাটির অন্য কোনো নামকরণ করো, কেন তুমি এমন নাম দিতে চাও তা বুঝিয়ে লেখো। তাহলে আমাদের যদি বলা হয় যে একটি চড়ুই পাখি ছাড়া এই কবিতাটির অন্য কোনো কি নামকরণ করা যেতে পারে, দেখো একটি চড়ুই পাখির কবিতাটির মধ্যে দিয়ে, যেমন চড়ুই পাখিটির মধ্যে দিয়ে চড়ুই পাখিটির যে ভাব কবিতায় বর্ণিত হয়েছে, তার সঙ্গে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে কবির ঘরের চালচিত্র প্রকাশ পেয়েছে এবং কবির যে একক অবস্থান, যে নিঃসঙ্গ অবস্থান, তার কথাও প্রকাশিত হয়েছে। তাহলে এর একটা সেই হিসাবে বিকল্প যদি আমরা নামকরণ খুঁজি, তাহলে বিকল্প নামকরণ খুঁজতে গেলে আমরা এভাবে লিখতেই পারি যে একটি চড়ুই পাখি এবং আমার ঘর। এই যে আমার ঘর বা একটি চড়ুই পাখি বা ও আমার ঘর বা আমিও একটি চড়ুই, এটাও যদি বলা হয় তাহলে এই যে নামকরণ, এই বিকল্প নামকরণের মধ্যে দিয়ে আসলে এই দুটো যে পৃথক সত্তা, এই দুটো পৃথক সত্তার অস্তিত্ব আমরা খুঁজে পেতে পারি এবং তাদের যে অবস্থান, তাদের যে রসায়ন, তাদের যে সম্পর্কের যে রসায়ন, এক সন্ধ্যাবেলার যে চালচিত্রের মধ্যে দিয়ে তার যে ছবি আমরা মানে কবিতায় পেয়েছি, তার সাথে কিন্তু এই নামকরণ যেতে পারে। এরপরে আমরা চলে আসছি 4 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলির প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। তাহলে প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগে জেনে নেব যে প্রকৃতিটা কি জিনিস। ধরো আমি যদি বলি যে কাঠ দিয়ে তো অনেক কিছু তৈরি হয়, এবারে কাঠ দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারি, কাঠ দিয়ে আমরা চেয়ার তৈরি করতে পারি, কাঠ দিয়ে আমরা ফুলদানিও তৈরি করতে পারি। তাহলে কাঠ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি হতে পারে, পেনদানি তৈরি হতে পারে। তাহলে কাঠটা তো অ্যাকচুয়ালি দরকার। এবারে কাঠটা দিয়ে আমরা নানান রকম তাকে গঠনে বিভিন্ন রকমভাবে তাকে আমরা বিভিন্ন রূপ দান করতে পারি। ঠিক তেমনই আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দের ক্ষেত্রেও একটা বেস থাকে। এবারে সেই বেসটা কিন্তু সেটা পাল্টানো যায় না, সেটার উপর নির্ভর করে
আরও অন্য কিছু দিয়ে আমরা এক একটা শব্দ এক এক রকমভাবে তৈরি করি এবং তাকে দেখতে অন্যরকম হয়, তার মানে অন্যরকম হয়ে যায়, কিন্তু তার যে বেসটা সেটা একরকম থাকে। ধরো আমরা ইংরাজির ক্ষেত্রে যদি বলি, আমরা ডিড বলি, ডান বলি, ডুইং বলি, কিন্তু এর যে বেসটা কোথায় আছে? ডুতে রয়েছে। ঠিক তেমনই প্রকৃতি হলো যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেই শব্দগুলোর মধ্যে প্রকৃতি থাকে, একটা হলো ধাতু প্রকৃতি আর একটা হলো শব্দ প্রকৃতি। তাহলে ধাতু প্রকৃতি আমরা কোনগুলোকে বলবো? যেগুলো ক্রিয়ার মধ্যে থাকছে, কাজের মধ্যে অবস্থান থাকছে এবং যাকে ভাঙা যাচ্ছে না। যেমন গম, এটাকে ভাঙা যায় না, এই গম বলতে কি বিভিন্ন চলা, একে বলা হয়ে থাকে। সমস্ত ধাতু প্রকৃতির মধ্যে ক্রিয়ার যেগুলো, সেই ক্রিয়ার সমস্ত মানে কাজ যেগুলো করা হচ্ছে, যা কিছু ক্রিয়ার, সেগুলোকে বলা হচ্ছে ধাতু প্রকৃতির মধ্যে। আর শব্দ প্রকৃতির মধ্যে হচ্ছে শব্দের যে জায়গাটা ভাঙা যাচ্ছে না সেটা হচ্ছে শব্দ প্রকৃতি। তারপরের যে অংশগুলো থাকছে আমরা কিছু বর্ণ যুক্ত করে, তার সঙ্গে বিভক্তি থাকে এবং সেগুলো যুক্ত করে আমরা পরবর্তীকালে প্রত্যয়টা তৈরি করি। তাহলে প্রকৃতি হলো যেটা ভাঙা যাচ্ছে না, ধাতু প্রকৃতি হতে পারে, শব্দ প্রকৃতি হতে পারে, আর প্রত্যয় হলো তার পরবর্তী যে অংশটা সেটা হলো গিয়ে প্রত্যয়। তার মধ্যে কিছু বর্ণ সমষ্টি থাকে, বিভক্তি থাকে, কিছু সন্ধি, সেই সন্ধিরও যোগ রয়েছে। তাহলে এই হলো গিয়ে প্রকৃতি প্রত্যয়। এবারে তোমাদের দিয়েছে প্রকৃতি, তোমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলেছে সন্ধ্যা, কৌতূহলী আর দৃষ্টি। এটা আমরা একটু লিখে ফেলবো, তোমরাও অবশ্যই লিখে নাও। দেখো, দেখতে পাচ্ছ সম যোগ ধৈর্য যোগ জনিয়, এটা এখানে হস্ত চিহ্ন দেওয়া আছে, তারপরে হলো আ। ঠিক তেমনই কৌতূহল, কৌতূহলে দেখো এখানে কৌতূহল, আর আমরা যখন লিখব তখন মানে ধাতু প্রকৃতির মধ্যে আমরা একটা রুট ব্যবহার করে থাকি। কৌতূহল যোগ অ যোগ ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কৌতূহল করলাম আমরা, এখানে 1 দিয়ে দিলাম, এটা 2, এটা 3, এটা হলো কৌতূহল। দেখো কৌতূহল, দেখতে পাচ্ছ? এই কৌতূহল হয়ে গেছে। কৌতূহল যোগ অ যোগ ই। ঠিক তেমনই এইটা আসছে দৃষ্টি। দৃশ হলো কি? ধাতুটা হলো দৃশ, অর্থাৎ দেখা, হলো দৃশ যোগ তি। দৃশ যোগ তি, তাহলে এটা সম যোগ ধৈ যোগ জনীয় হস্ত চিহ্ন আ, আর এটা হলো কৌতূহল যোগ অ যোগ ই, কৌতূহলী, দৃষ্টি দৃশ যোগ তি। পরের প্রশ্নে আসছি, নির্দেশ অনুসারে উত্তর দাও। লেখা আছে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে, সরল বাক্যে লিখতে বলা হয়েছে। সরল বাক্যে লিখতে বলা হয়েছে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। আমরা যখন সরল বাক্য তৈরি করব তখন সরল বাক্য তৈরি করলে কিভাবে লিখবো? দেখো, অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যার সঙ্গে সেও ফেরে। তাহলে আমরা যেই যে যুক্তটা, এই যুক্তটা আমরা যুক্ত সে শব্দটা উঠিয়ে দিতে হবে, কারণ সরল বাক্যের ক্ষেত্রে এই ধরনের যেই সেই এই ধরনের শব্দগুলো আমরা রাখি না। তাহলে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যার সঙ্গে, অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যার সঙ্গে সেও ফেরে।
এই যেই শব্দটা, এই যে দুটো যে শব্দ দেখো, দুটো যে বাক্য, সেই দুটো বাক্যের মধ্যে এই যেইটা ভাগ করে দিচ্ছে। এই সরল বাক্যের ক্ষেত্রে কোনো খণ্ড বাক্য মানে অখণ্ড বাক্য আমরা পাবো না, আমরা পুরোটাই মানে অখণ্ড বাক্য পাবো না, বলছি কোনো খণ্ড বাক্য পাবো না। দেখো যেইটা করতে গেলে আমরা খণ্ড বাক্য করে ফেলছি, সেও ফেরে, অর্থাৎ আলাদা একটা পোর্শন তৈরি হচ্ছে, আলাদা একটা বিভাগ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু সরল বাক্যের ক্ষেত্রে একটা অখণ্ডতা থাকে, কোনো রকম সেখানে ভাগ করা যায় না, কোনো সে বাক্যটাকে আর ভাগ করা যায় না সরল বাক্যের ক্ষেত্রে, এবং তার ক্রিয়াও একটাই থাকে। তাহলে বলা হচ্ছে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যার সঙ্গে সেও ফেরে। 5.2 দেখো লেখা আছে, কখনো সে কাছাকাছি কৌতূহলী দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। নিম্ন রেখাঙ্কিত শব্দের বিশেষ্যের রূপ লিখে বাক্যটি আবার লেখো। তাহলে তোমাদের অ্যাকচুয়ালি কৌতূহলী এই শব্দটার তলায় আন্ডারলাইন করা ছিল। তো এই কৌতূহলী যদি বিশেষণ হয়ে থাকে তাহলে সেটার বিশেষ্যের রূপটা কি কৌতূহল। তাহলে এই কৌতূহল দেখো বলা হয়েছে নিম্ন রেখাঙ্কিত শব্দের বিশেষ্যের রূপ লিখে, তাহলে বিশেষ্যের রূপ লিখতে বলেছে, তাহলে এটা বিশেষণ, তাহলে বিশেষ্যের রূপটা হলো গিয়ে কৌতূহল। এবারে কৌতূহল দিয়ে তোমাদের বাক্যটা আবার লিখতে হবে। এবারে শুধু যদি আমি কৌতূহল বসিয়ে দিই যে কখনো সে কাছাকাছি কৌতূহল দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, এটা ভালো লাগছে না শুনতে। তাহলে আমাদের লিখতে হবে কখনো সে কাছাকাছি কৌতূহল ভরা দুই চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। এটা হয়ে যাচ্ছে এইটার উত্তর। এবং তোমরা অবশ্যই যখন লিখবে উত্তরটা তখন সম্পূর্ণ বাক্যে লিখবে, দরকার পড়লে কৌতূহল ভরার তলায় আন্ডারলাইন করে দিতে পারো। 5.3 দেখো লেখা আছে, আমাকেই দেবেন বিধাতা। না সূচক বাক্যে লিখতে বলেছে। আমরা যখন না সূচক বাক্য করব অবশ্যই না এই শব্দটা তো আনতেই হবে, কিন্তু আমাদের এখানে যে অর্থটা দেওয়া আছে, অর্থাৎ বাক্যের ভিতর থেকে যে অর্থটা বেরোচ্ছে তার পরিবর্তন হয়ে গেলে বা তার বিপরীত অর্থ বোঝালে কিন্তু হবে না। সুতরাং আমাদের সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই যে বাক্যটা, এই বাক্যটা আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এভাবে, বিধাতা আমাকে ছাড়া আর কাউকেই দেবেন না। বিধাতা আমাকে ছাড়া আর কাউকেই দেবেন না। 5.4 এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই। এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই, এটা বলেছে জটিল বাক্যে। জটিল বাক্যের ক্ষেত্রে আমরা যেহেতু সেহেতু এইভাবে আমরা ব্যবহার করে থাকি। যাহা তাহা, যেমন তেমন, এই যে এগুলো খণ্ড বাক্য, এই খণ্ড বাক্যগুলোকে আমরা ব্যবহার করে থাকি এবং তা দিয়ে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করা হয়। তাহলে দেখো এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার, এটা যে সম্পূর্ণ একটা এতে রয়েছে সেটাকে আমাদের ভাঙতে হবে। তাহলে আমাদের বলতে হবে যেহেতু আমার নিতান্তই মায়ার শরীর, যেহেতু আমার নিতান্তই মায়ার শরীর, সেহেতু এই বাজে ঘরে আছি, সেহেতু এই বাজে ঘরে আছি। যেহেতু আমার নিতান্ত মায়ার শরীর, সেহেতু এই বাজে ঘরে রয়েছি। 5.5 ইচ্ছে হলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি। এটা বলা হয়েছে জটিল বাক্যে করতে। ইচ্ছা হলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি। জটিল বাক্যের ক্ষেত্রে আমরাও এভাবে হবে যে যদি ইচ্ছা হয়, তাহলে একইভাবে হবে যে যদি ইচ্ছে হয় তবে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি। যদি ইচ্ছা হয় তাহলে আজই যেতে পারি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি। এই যদিটা জটিল বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, এবং যদি এগুলো ব্যবহার হয়ে থাকে। 6 দেখো লেখা আছে নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। আমরা প্রথমে পেয়ে যাচ্ছি চড়ুইকে। দেখো চড়ুই এসেছে চড়াই থেকে, চড়াই থেকে চড়ুই। এখানে দেখো ধ্বনিতাত্ত্বিক বিচারে আমরা দেখব যে আমরা যেমন মিঠা, এই যে মিঠা দেখো একটা ই তারপরে একটা আ, এর থেকে আসছে মিঠি, অর্থাৎ একই ধরনের সঙ্গতি তৈরি হচ্ছে, অর্থাৎ মি এবং ঠি ঠয় হস্যি, দেখো আগের রশ্মির প্রভাবে পরেরটাও রশ্মি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের উচ্চারণের যে কষ্ট, অর্থাৎ সেই কষ্ট দূর করার জন্য আমরা মিঠা থেকে মিঠি করে দিচ্ছি। ঠিক তেমনই এখানে চড়াই আ এবং ই এর যে অবস্থান, আমাদের মুখ গহ্বরের ভিতরে আমাদের যে স্বরতন্ত্রীর অবস্থান, সেই যে কষ্ট একটা আ এবং একটা ই এর উচ্চারণের যে কষ্ট, সেই কষ্ট দূর করার জন্য
চ রুই, রস্য উ এলো এবং তারপরে রস্য ই এসেছে, অর্থাৎ এখানে স্বরসঙ্গতি ঘটেছে। স্বরসঙ্গতি ঘটেছে। এরপরে আসছে এক হয়ে গেল আমাদের ধান। ধান কিসের থেকে এসেছে দেখে নেব আমরা। ধান কিসের থেকে রয়েছে? ধান এসেছে ধান্য থেকে, ধান্য থেকে এসেছে ধান। তাহলে দেখো এখানে প্রথমটায় আসছে কি জফলা। এবারে এই জফলাটা কি হবে, যে জফলাটা এখানে ধানের ক্ষেত্রে উঠে যাচ্ছে এবং উঠে যাচ্ছে, তার ফলে যেটা হচ্ছে এখানে ব্যঞ্জনা লোপ ঘটেছে, ব্যঞ্জন লোপ। এখানে কি ঘটেছে? ব্যঞ্জন লোপ ঘটেছে, কারণ এই যে নয় যে জফলাটা ছিল সেটা উঠে যাচ্ছে, ফলে এখানে একটা ব্যঞ্জন বর্ণের লোপ ঘটছে, সুতরাং এটা ব্যঞ্জন লোপের মধ্যে পড়ছে। এরপরে আসছে চোখ। আমরা এটাকে পুরোটা ডিলিট করে দেবো, তারপরেরটায় যাব। এবার আমরা চোখটা করব। চোখ এসেছে চক্ষু থেকে, চক্ষু থেকে এসেছে চোখ। তাহলে দেখো চক্ষু, এই যে ক খু মানে কি? ক ছিল একটা মূর্ধন্য স ছিল আর একটা রস্যু ছিল, সেখান থেকে চলে আসছে দেখো চয়, এখানে ও আসছে, চয়ের সাথে একটা অ ছিল সেটা ও হয়ে যাচ্ছে এবং তারপরে খ চলে আসছে এবং এখানে কি হচ্ছে? কতগুলো ধ্বনি লোপ পেয়ে যাচ্ছে। সুতরাং এখানে দেখো ক স এবং এই দুটো ধ্বনি লোপ পেয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে ক্ষয়ের আগমন ঘটছে এবং এই রস্যু সেটাও কিন্তু কতগুলো ধ্বনির লোপের ফলে এখানে ক্ষয়ের আগমন ঘটছে, ক এবং স এর থেকে এখানে আসছে এবং চয়ের সঙ্গে একটা ও যুক্ত হয়ে যাচ্ছে। এটা পড়ে যাচ্ছে তোমার ধ্বনি লোপের মধ্যে, ধ্বনি লোপ। এটা মুছে দিচ্ছি। এরপরে আমরা পাচ্ছি জানলা। জানলা কিভাবে আসছে? জানালা থেকে জানলা। দেখো জানালা, জানালা থেকে আসছে জানলা। এখানেও দেখো আটাই যে নয়ের সাথে যে আ, এটা লোপ পেয়ে যাচ্ছে, নয়ের সাথে এখানে আটা নেই, তাহলে এটা কিসের মধ্যে পড়ছে? এটাও ধ্বনি লোপের মধ্যে পড়ছে। এরপরে আসছে দৌড় কথাটি। দৌড়, দৌড়ও আসছে কি? দ্বার থেকে আসছে দুয়ার, দ্বার থেকে আসছে দুয়ার, তার থেকে আসছে দৌড়। দ্বার থেকে আসছে দুয়ার, দুয়ার থেকে আসছে দৌড় এবং এটাও ধ্বনি লোপের মধ্যেই পড়ছে। তাহলে আমাদের এতগুলো হয়ে গেল। এরপরে আমরা আসবো ইচ্ছেতে। এগুলো মুছে দিচ্ছি। ইচ্ছে, ইচ্ছে কিসের থেকে আসছে? ইচ্ছে আসছে ইচ্ছা থেকে আসছে ইচ্ছে, ইচ্ছা। দেখো একইভাবে আমাদের যে কষ্টটা হচ্ছিল সেই কষ্টটা ইচ্ছা থেকে আমরা ইচ্ছে যখন বলছি, আমাদের সেই জিভে যে একবার ওঠা নামা, সেই ওঠা নামাটা অনেকটা কম করতে হচ্ছে। ইচ্ছে, একই ধরনের অবস্থানে আমরা থাকছি। তাহলে এটাও কি হচ্ছে? স্বরের অর্থাৎ স্বরবর্ণ, সুতরাং এখানেও স্বরসঙ্গতি ঘটছে। দেখো স্বরবর্ণও রয়েছে এবং তার সঙ্গতি, অর্থাৎ একসঙ্গে যে অবস্থা তাতে সঙ্গতি তৈরি হচ্ছে। আমাদের বিশেষ কষ্ট করতে হচ্ছে না ইচ্ছে বলতে গিয়ে। এরপরে আসছে পাখি। পাখি কিভাবে আসছে? পাখি আসছে পক্ষী থেকে, যে পক্ষী, পক্ষী থেকে আসছে যে পক্ষী, তারপরে আসছে পাখি। তাহলে দেখো প্রথমে ছিল কি পক্ষী, ক্ষিয়য় দীর্ঘী, তারপরে এসেছে পক্ষী, তারপরে সেখান থেকে আসছে পাখি। এটি পড়ছে ব্যঞ্জন লোপের মধ্যে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের লোপ পাচ্ছে, তাই এটাই ব্যঞ্জনা লোপের মধ্যে পড়ছে।
ব্যঞ্জনার লোপের মধ্যে পড়ছে। চলে এলাম পরের প্রশ্ন 7। চোখ শব্দটিকে পৃথক পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। চোখ শব্দটিকে আমরা কি কিভাবে ব্যবহার করতে পারি? একটা হলো সাধারণভাবে আমরা যে চোখে দেখি সেই দৃষ্টি অর্থে ব্যবহার করতে পারি। ইন্দ্রিয় অর্থে বা সেটাকে বলা দৃষ্টি অর্থে না বলে আমরা সেটাকে ইন্দ্রিয় অর্থে বলতে পারি। আমরা বলতে পারি যে শিশুটি বেশি মোবাইলের স্ক্রিন দেখার জন্য তার চোখে পাওয়ার এসেছে, এটা বলা যেতে পারে। তারপরে আমরা বলতে পারি যে তার চোখ দূরদর্শিতা অর্থে বোঝাতে পারি। দূরদর্শিতা বলতে যে সেই লোকটি বা রামাপদ বাবু ভালো চোখ আছে, তিনি ভালো মানুষ চিনতে পারেন। সুতরাং এখানে দূরদর্শিতা অর্থে ব্যবহার করছি। আমরা বলতে পারি, আমরা অনেক সময় এভাবে বলতে পারি যে নজরে রাখা অর্থে চোখ শব্দটাকে ব্যবহার করে রাখতে পারি। আমরা বলতে পারি যে ব্যক্তিটিকে একটু চোখে চোখে রাখতে হবে, তার গতি প্রকৃতি স্বাভাবিক লাগছে না, এভাবে বলতে পারি। আমরা মেজাজ দেখানো অর্থেও অনেক সময় রাগ বা মেজাজ দেখানো অর্থেও চোখ শব্দটি ব্যবহার করে থাকি। যেমন আমরা বলতে পারি আমাকে বেশি চোখ রাঙাবেন না, অর্থাৎ রাগ দেখানো অর্থে, মেজাজ দেখানো অর্থে চোখ রাঙাবেন না, আপনার চালাকি আমি সব বুঝি। তাহলে এই ধরনের এই যে চোখ শব্দটাকে এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। এবং এখানেই শেষ হচ্ছে আমাদের একটি চড়ুই পাখি কবিতাটির ওপর সব রকমের প্রশ্ন এবং আমাদের যে উত্তরের আলোচনা সেই সমস্তটাই। তোমরা অবশ্যই একটি চড়ুই পাখি কবিতাটি খুব ভালো করে পড়ে ফেলবে আর অবশ্যই টিউটোপিয়ার সাথে থাকবে, খুব ভালো থাকবে।